এই স্বাধীনতাটা আসলে স্বাধীনতা কি না? স্বৈরাচার যদি দমন করা যায় সেটাই কি স্বাধীনতার বহিঃপ্রকাশ হবে? এবং আমরা স্বাধীন কিনা এটা নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে আমাদের পরাধীনতাটা কেটেছে কিনা, স্বাধীনতাটাকে ভোগ করতে পারছি কিনা। অবশ্যই আমরা স্বাধীন না। যদি আমরা স্বাধীন হতাম আমাদের স্বাধীন বিচার বিভাগ থাকতো। একটি দেশের যখন আপনি দেখবেন প্রধান বিচারপতি পালিয়ে যায় রাতের আধারে, তখন আপনি বুঝে নেবেন বিচার বিভাগ স্বাধীন নয়। এক্সিকিউটিভ বিচার বিভাগের উপরেও ছড়ি ঘোরাচ্ছে। এরপরে যে কথাটি, আমরা আমাদের এই পরাধীনতা কেটেছে কিনা, এখনো কাটিনি। আমরা একটি স্তরে রয়েছি যেই স্তর থেকে কাটা সম্ভব, আবার এর চেয়ে বেশি ধ্বংস হওয়া সম্ভব। আমরা বলতে পারি পুরনো যে সিস্টেম, সেই সিস্টেমে এখনো রয়েছে, মানুষগুলো বদলেছে। ওয়েলকাম এভরিওয়ান, আমি সৈয়দ অয়ন। আজকে আমাদের সাথে দুইজন অতিথি উপস্থিত আছেন। আমার ডানে বসেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, আমার বামে বসেছেন মোহাম্মদ নজরুল ইসলাম। তারা দুইজনই প্রাক্তন জাতীয় বিতার্কিক এবং বিতর্ক সংগঠক। এই যে স্বাধীনতা নামক একটি অনুভূতি দেশের সব জায়গায় বিরাজ করছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে দাবি করছি আমরা আজকে স্বাধীন, এই স্বাধীনতাটা আসলে স্বাধীনতা কি না? এই প্রশ্নটা যখন আপনি করবেন তখন আপনার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যে আমরা যখন আন্দোলনরত অবস্থায় ছিলাম, যে আন্দোলনটা মাঝামাঝি যাওয়ার পরে এমন একটা সময় আসে যে সব আন্দোলনকারীদের মধ্যেই একটি সাধারণ এবং একটি একচ্ছত্র মনোভাব প্রকাশ পায়। সেটা হচ্ছে যে স্বৈরাচার যদি দমন করা যায় সেটাই কি স্বাধীনতার বহিঃপ্রকাশ হবে? এবং এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে সকলে যেটা একসাথে বলতে থাকে সেটা হচ্ছে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করার পর আমাদের সবার আগে কায়েম করতে হবে সুশাসন। এর মানে হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনা সংস্কার করতে হবে। এখন আমি মাহফুজুর রহমান ভাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যেখানে সমস্যা আছে সেখানেই তো সংস্কার। যদি সংস্কারের কোনো কথা আসে তার মানে আমাদের যে বর্তমান সিস্টেমের মধ্যে আমরা আছি সেখানে কোনো লুপ হোল আছে বা সেখানে সুশাসন বিরাজমান না। তো এই যে আমরা স্বাধীন হতে পেরেছি কিনা, মানে আমাদের এই স্বাধীনতাটা যৌক্তিক কিনা, এই প্রশ্নটার জবাবে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন কি সাথে সাথেই আসছে না যে আমরা পরাধীন কিনা? এবং আমরা স্বাধীন কিনা এটা নির্ণয় করার আগে আমাদের অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেখতে হবে এবং এটা নিয়েই খতিয়ে দেখতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমাদের পরাধীনতাটা কেটেছে কিনা এবং আমরা এই পরাধীনতার পরে গিয়ে স্বাধীনতাটাকে ভোগ করতে পারছি কিনা। ধন্যবাদ নতুন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অংশ নিয়েছেন, তাদের জন্য দোয়া চেয়ে এবং তাদের যে কৃতিত্ব তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাচ্ছি। তো 5 আগস্ট অথবা 36 জুলাই আমরা যেটাই বলি, আমরা যে একটি নতুন বাংলাদেশ পেলাম, সেখানে কিন্তু শুধুমাত্র সংস্কারের যে বিষয়টি তা না, তার পাশাপাশি নতুন কিছু চাওয়া ছিল, যে চাওয়ার সাথে তদানীন্তন সরকার অ্যাডজাস্ট করতে পারেনি, সেজন্যই কিন্তু তার পতন হয়েছে। তো এই নতুন বাংলা ইউটিউব চ্যানেল, তাদের কাছে আমার কিছু প্রত্যাশা রয়েছে, যেহেতু তাদের নামের প্রথমেই নতুন, অর্থাৎ তারা বর্তমানে বিরাজমান যে সকল বিষয় বা যে সকল কনটেক্সটে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আলোচনা হয়, তারা অবশ্যই তার সাথে নতুন কিছু যোগ করতে পারবে বলে আমি মনে করি। তো যে কথাটি আপনি বললেন যে আমরা পরাধীন কিনা, হ্যাঁ, আমরা এই অর্থে পরাধীন ছিলাম যে আমাদের প্রত্যেকটি বিভাগ রয়েছে 3টি বিভাগ, তবে 3টি বিভাগের একটি বিভাগও কাজ করছিল না তার নিজের মতো। আপনি জানেন যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, প্রত্যেকটি বিভাগের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, কিন্তু প্রত্যেকটি বিভাগ আবার স্বাধীন থাকবে। অর্থাৎ আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে, আমাদের এক্সিকিউটিভ অবশ্যই স্বাধীন থাকবে। সেখানে আমরা দেখতে পেলাম আমাদের এক্সিকিউটিভ বিচার বিভাগের উপরেও ছড়ি ঘোরাচ্ছে এবং তিনি যেভাবে ইচ্ছা ডিসিশন নিচ্ছেন। একটি দেশের যখন আপনি দেখবেন প্রধান বিচারপতি অর্থাৎ বিচার বিভাগের প্রধান পালিয়ে যায় রাতের আধারে, তখন আপনি বুঝে নেবেন বিচার বিভাগ স্বাধীন নয়। এছাড়াও আপনি যদি কোর্টের এক্সপেরিয়েন্স থাকে, আপনি দেখবেন প্রত্যেকটি আদালতে তদবির ভিন্ন। সাধারণ মানুষের কথা বাদ দিলাম,
আপনি সাধারণভাবে যদি মোটামুটি প্রভাবশালীও হন, এরপরেও আপনি সঠিকভাবে বিচার পাচ্ছেন না। কেন? আমাদের আর্টিকেল 22 কনস্টিটিউশন অফ বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছিল। যেই মাজদার হোসেন কেসের মাধ্যমে সেটি এসেছিল, সেই কেসের অ্যাপ্লিকেশন চাওয়ার কারণেই প্রধান বিচারপতির কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়। তো আমরা যে কথাটি উত্তর দিচ্ছিলাম, আমরা স্বাধীন কিনা? অবশ্যই আমরা স্বাধীন না। যদি আমরা স্বাধীন হতাম, আমাদের স্বাধীন বিচার বিভাগ থাকতো। যদি আমরা স্বাধীন হতাম, দুদক স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, তারা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন সময় যে নির্বাচনে যাওয়ার জন্য ইলেকশনের পূর্বে আমরা দেখি সম্পদের হিসাব দেয়। সম্পদের হিসাবে 100%, 200%, 300% সম্পদ বেড়ে গিয়েছে। দুদক ঠান্ডা থাকছে এই ভেবে যে আমি দুদক সম্পদের হিসাব চেয়েছি এবং হিসাব পেয়েছি, কিন্তু সেই হিসাব কিভাবে 100% বেড়ে গেল সেটি জিজ্ঞাসা করার ক্ষমতা দুদকের নেই। তাহলে আমরা কিভাবে স্বাধীন? তো আমরা স্বাধীন না। এরপরে যে কথাটি, আমাদের এই পরাধীনতা কেটেছি কিনা? এখনও কাটিনি। আমরা একটি স্তরে রয়েছি যেই স্তর থেকে কাটা সম্ভব, আবার এর চেয়ে বেশি ধ্বংস হওয়া সম্ভব। কেন? কারণ হচ্ছে, সর্বপ্রথম আপনি যদি সংস্কার করতে চান, আপনার সংস্কার করতে হবে কনস্টিটিউশন। এই বর্তমান যে সরকার, এই সরকার এটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কি সংস্কার করার যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, সেটি রয়েছে কিনা? যদি তা না থাকে, তা আনার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের প্রয়োজন হবে, সেটি এখনও রয়েছে কিনা? তো এই বিষয়গুলো এখনও ক্লিয়ার না, সংস্কার এখনও হয়নি। সুতরাং আমরা বলতে পারি পুরনো যে সিস্টেম, সেই সিস্টেমে এখনও রয়েছে, মানুষগুলো বদলেছে। এখন আপনি বলবেন যে বর্তমান মানুষরা তো ভালো। হ্যাঁ, বর্তমান মানুষ ভালো, কিন্তু এখানেও একটি বিষয় রয়েছে, মানুষ শয়তানও না, ফেরেশতাও না। আজকে যে ভালো আপনার কাছে, কাল সে খারাপ হতে পারে। এখন আপনি নিজে ডিসিশন নেবেন, আপনি কি মানুষের উপরে ছেড়ে দিবেন কিনা, যে এই পদে যদি ভালো মানুষ আসে তাহলে আমাদের ভালো হবে, খারাপ মানুষ আসলে খারাপ হবে। এভাবে ছেড়ে দিবেন, নাকি আপনি সিস্টেমের উপরে ছেড়ে দিবেন? আমি সিস্টেমটাই করবো এরকম, একটা শয়তানও যদি আসে সে এইভাবেই চলবে যাতে কারো ক্ষতি না করতে পারে। তো সেই অর্থে আমি বলতে পারি, যেহেতু সিস্টেম এখনো পরিবর্তন হয়নি, যেই পর্যন্ত পরিবর্তন হয়নি সেই পর্যন্ত স্বাধীনতা আমরা পাইনি, আমরা একটি স্তরে মাত্র রয়েছি। ধন্যবাদ।